আমরা আজকের ক্লাসে আলোচনা করব মূলত হচ্ছে কোনো একটা সংখ্যার দুটো সংখ্যার কিভাবে গসাগু নির্ণয় করতে হয়, অথবা হচ্ছে আরেকটা ব্যাপার রয়েছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বা ছোট সংখ্যা। তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা ছোট সংখ্যা সম্ভবত আমরা করিনি। তাহলে এই দুইটা প্রোগ্রাম আমরা আজকে দেখার চেষ্টা করব, একটা ইফ কন্ডিশন থেকে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের লুপ কন্ডিশন থেকে। একটা ইফ এর মাধ্যমে দেখবো আর একটা লুপ এর মাধ্যমে দেখবো। এরপরে আরো একটা ক্লাস লাগবে, সেই ক্লাসে আমরা ইফ গো টু স্টেটমেন্ট দেখবো, সেটা পরে দেখবো। আজকে আমরা হচ্ছে গসাগু নির্ণয় করা আর তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করে এই দুইটা জিনিস দেখবো। আর পিছনে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা একটু বোঝার চেষ্টা করি যে গসাগু জিনিসটা কি। যদি আমি এখানে দুটো সংখ্যা লিখি, একটা লিখছি 25 আরেকটা লিখছি হচ্ছে 10, এই সংখ্যা দুইটার মধ্যে গসাগু কত বলতে পারি আমরা? এই দুইটা সংখ্যার মধ্যে গসাগু হচ্ছে 5। আমরা মুখস্থ বের করে ফেলছি, কিন্তু এটাকে যদি আমরা নিয়ম মাফিক বের করতে যাই তাহলে কিভাবে বের করতে হয় সেই নিয়মটা না জানলে তো আমরা করতে পারবো না। তো দুইটা সংখ্যা এখানে দেয়া আছে, দেখো 25 কে যদি আমরা ভাঙাই তাহলে হয় কত? 5 × 5। আর 10 কে ভাঙাইলে হয় 2 × 5। তাহলে উভয়ের মধ্যে কমন রয়েছে যেটা, সেটাকে বলা হচ্ছে গসাগু। গসাগুকে ইংরেজিতে বলে জিসিডি, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার। আচ্ছা, গ্রেটেস্ট কমন ডিভাইজার অর্থাৎ যে সংখ্যাটা দিয়া সবথেকে বৃহত্তম যে সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যায় তাকেই বলা হচ্ছে গসাগু। এখন গসাগু উৎপাদকের মাধ্যমে করা যায়, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করা যায়। আমরা যখন কন্ডিশন ব্যবহার করব তখন আমাদেরকে সেটা ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করতে হবে। তো ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু বের করে সেই নিয়মটা আমাদের আগে একটু দেখে নিতে হবে। ভাগ প্রক্রিয়ায় গসাগু বের করার জন্য ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়। কোনটা দিয়ে কোনটাকে ভাগ করতে হয়? ছোটটা দ্বারা বড়টাকে ভাগ করতে হয়। তাহলে আমি একটু এইভাবে লিখি। আচ্ছা, এখানে বড় সংখ্যাটা হচ্ছে 25 আর ছোট সংখ্যাটা হচ্ছে 10। তাহলে 10 দ্বারা যদি আমরা 25 কে ভাগ করি, কয়বার যায়? 2 বার। 10 দুগুণে 20। ভাগশেষ থাকে কত? 5। এই ভাগশেষ 5 হওয়ার পর এই 5 দিয়ে আবার আগে আমরা যেটা ভাগ দিয়েছিলাম সেটাকে ভাগ করতে হবে। এইবার দেখো আবার 2 বার যায়, কত হয়? 5 দুগুণে 10। এটা যদি হয় তাহলে ভাগশেষ 0। যখন ভাগশেষ 0 হবে তখন এই ভাজকটা হবে গিয়ে আমাদের জিসিডি অর্থাৎ গসাগু। সিস্টেমটা কি বুঝছি? আচ্ছা, আবার দেখি আমরা অন্য কোন সংখ্যা দ্বারা। ধরো আমরা এইবার দুইটা সংখ্যা নিলাম, একটা সংখ্যাকে নিলাম হচ্ছে 21 আর একটা সংখ্যা নিলাম 12। এই দুইটা সংখ্যা যদি আমরা নেই তাহলে আমার কি করতে হবে? ছোট সংখ্যাটা দ্বারা বড় সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে ছোট সংখ্যাটা আছে 12, এটাকে দ্বারা আমরা 21 কে ভাগ করি। 21 এর মধ্যে 12 কয়বার যায়? একবার। তাহলে 12 একে 12, বিয়োগ যদি দেই থাকবে কত? 9। আচ্ছা, এই 9 দিয়ে আবার কোনটাকে ভাগ দিতে হবে? 12 কে। 9 দিয়ে 12 কে ভাগ দিতে হবে। এখন 12 এর মধ্যে 9 কয়বার যায়? আবার একবার যাবে স্যার। 3বার। একবার যায়। 9 একে 9, একবার গেলে এখানে থাকে 3। এখন আবার এই 3 দিয়ে কোনটাকে ভাগ দেব? ভাগ দিব। 3 দিয়ে 9 কে আমরা ভাগ করব। 3 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করি 3 বার যায়, 3 3 এ 9। আচ্ছা,
তার মানে এইবার আমরা ভাগশেষ পাইছি 0। তার মানে যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ 0 না হবে, মাউস দিয়ে লিখছি তো একবারে বাচ্চাদের মতো হাতের লেখা হয়েছে, মাউস দিয়ে লেখা যায় না। আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা করতে চাই তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে সব সময়ের জন্য ভাগ প্রক্রিয়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ভাগশেষটা 0 না হবে। ভাগশেষ যখন 0 হবে তখন আমরা এই সর্বশেষ যে ভাজকটা রয়েছে এইটাকে বলা হচ্ছে গসাগু, জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার। এতটুকু কি ক্লিয়ার সবার কাছে? তাহলে এইখানের প্রসেসটা থেকে আমরা দেখি, এই বড় সংখ্যাটাকে যদি ধরি আমরা এল আর ছোট সংখ্যাটাকে ধরি যদি আমরা এস, মানে একটা লার্জ নাম্বার আর একটা স্মল নাম্বার, দুইটা ধরার পর আমরা সর্বপ্রথম কি করব, এস দ্বারা এল কে ভাগ করব নাকি? এল কে ভাগ করলে আমরা একটা রিমাইন্ডার পাবো, এই রিমাইন্ডারটার নাম দিলাম আমরা হচ্ছে আর। এই রিমাইন্ডারটার নাম যদি আমরা আর দেই, পরবর্তীতে আবার কি করব, এখন এইটা যদি আবার আর দেই, প্রত্যেকবার আলাদা আলাদা নাম দেওয়া যাবে না, এই জন্য আমরা একটা লুপের মাধ্যমে করব যে যতবার এই ভাগটা চলতে থাকবে ততবার আমার হচ্ছে এই প্রথম একটা ধাপ ঘোরার পরে মান চেঞ্জ হয়ে যাবে, এল এর মান হয়ে যাবে। এখন দেখো এখানের ব্যাপারটা খেয়াল করো, আর একটু ব্যাকে যাই। যখন এল এস দুইটা নিছি, ভাগ করার পরে 9 পাইছি আর 12 রাখবো আমরা। এখন এই দুইটার মধ্যে আবার বড় কোনটা? 21 কিন্তু বাদ, এখন আর আমাদের 21 দরকার নেই, এটা বাদ। এই দুইটার মধ্যে বড় সংখ্যা 12, তার মানে এস এর মানটা চলে যাবে এল এর কাছে, এস এর মানটা চলে যাবে কার কাছে? এল এর কাছে। আর এই যে আর যেটা পেয়েছিলাম, এই আর এর মানটা চলে যাবে এস এর কাছে। বুঝছি কথা? অর্থাৎ এল এর মানটা হবে এস আর আর এর মানে এস এর মানটা হবে আর। এরপর দ্বিতীয়বার যখন আবার ভাগ করব তখন এই 12টা বাদ হয়ে যাবে, 9 আছে আর 3 আছে, তখন এই 3টা হয়ে যাবে এস আর 9টা হয়ে যাবে এল। এই প্রক্রিয়ায় আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে। তাহলে এই প্রক্রিয়ায় যদি প্রোগ্রামটা চলতে থাকে, এটার ফ্লোচার্টটা কেমন হবে? এর ফ্লোচার্টটা আমি আগেই লিখে রেখেছি এখানে, কারণ হচ্ছে আলাদা আলাদা ভাবে লিখতে গেলে অনেক টাইম লাগে। এখন আমি দুইটা সংখ্যা নিব, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট তা কি আমরা জানি? জানি না। তাহলে যখন সংখ্যা জানি না, এই জন্য আমি এ বি নিয়েছি, যে প্রোগ্রাম আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে এখানে আমি দুইটা সংখ্যা নিয়েছি, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। এরপর এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি, যদি এ বড় হয় তাহলে এল সমান সমান এ হবে, আর যদি এ বড় না হয় তাহলে এল সমান সমান কি হবে? বি হবে। এল সমান সমান বি হবে। সেই কন্ডিশনটা আমরা এখানে দিয়ে দিয়েছি। ইফ কন্ডিশন আমরা করেছিলাম না, সেই ইফ এর মাধ্যমে এখানে দেখাইছি যে এল এ যদি বড় হয় তাহলে এল এর মান এ আর এস এর মান বি, আর যদি এল বড় মানে এ বড় না হয় তাহলে বিটা বড় হবে, এটা এল এর কাছে চলে যাবে, আর এটা বড় এটা ছোট হবে, এটা এস এর কাছে চলে যাবে। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা স্যার পুরোপুরি ক্লিয়ার হয় না, আর একটু বোঝা লাগবে। আর একটু বোঝা লাগবে। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে পুরোপুরি করি, তাইলে মনে হয় ভালো বুঝতে পারবো। এইভাবে আগে করা থাকলে এটা দিয়ে বোঝা যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা একটা সংখ্যা দিতে কত না দেখে হবে তো। পুরোটা করাই দিলে ভালো হয় না? জি স্যার, এই দুইটা। আচ্ছা আমরা এই প্রোগ্রাম শুরু করলাম, একটু তো বুঝছি। জি স্যার। আচ্ছা প্রোগ্রাম শুরু করার পর কয়টা সংখ্যার গসাগু নির্ণয় করতেছি? দুইটা সংখ্যার। আচ্ছা তাহলে দুইটা সংখ্যা দুইটা আগে আমার ইনপুট করতে হবে। আচ্ছা সংখ্যা দুইটা নিয়ে আসলাম, সংখ্যা দুইটা ইনপুট করলাম। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমরা জানি? না স্যার, জানি না। না জানলে সেটার জন্য আমরা কন্ডিশন দেব একটা। কন্ডিশন দিয়ে আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা বের করা শিখেছিলাম না? একটা কন্ডিশন দিলাম। জি স্যার। কন্ডিশন দেওয়ার পর কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে এ বড় হবে না ছোট হবে? এ বড় হবে। বড় হবে। কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে এ হবে বড় আর বি হবে ছোট। ছোট। আচ্ছা তাহলে সেম জিনিসটা আমরা এখানে বসাই। সেই যে দেখো এতটুকু বলছি, যদি এ বড় হয় তাহলে এল মানে হচ্ছে এ, মানে এল মানে তো লার্জ নাম্বার, এটা হচ্ছে লার্জ নাম্বার, আর এস মানে ছোট স্মল, স্মল হচ্ছে বি নাম্বারটা।
আচ্ছা, আর যদি বড় না হয় তাহলে কি হবে? বড় না হলে তো বি বড় বি হবে বড়, হবে বি আর বি বড় হয়ে ছোট। বি বড় হবে আর এস এটা ছোট হয়ে যাবে, এই তো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে বসিয়ে দিলাম যে যদি অ্যান্সার নো হয় তাহলে এল এর মানটা হবে বি আর এস এর মানটা হবে এ। এখন এই দুইটা জিনিসকে কানেক্ট করে আমরা নিচে চলে যাব। আচ্ছা, এখানে কানেক্ট করে দিলাম। এখন দেখো, বড় সংখ্যা ছোট সংখ্যা পেলাম। এইখানে যে আমরা কাজটা করেছিলাম সেখানে আমরা এইভাবে করেছিলাম না, যে এল এস এই ভাগশেষ, যেটা ভাগশেষটাকে আমরা কি বলছি, আর তিনটা জিনিস নিছি না, লার্জ নাম্বার, স্মলেস্ট নাম্বার, আর একটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি, যেটা অবশিষ্ট আছে, ভাগশেষ। এল এস আর তিনটা জিনিস আমরা ওখানে নিয়েছি। এল মানে লার্জ, আর হচ্ছে এস মানে হচ্ছে স্মল, আর আর মানে হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে অবশিষ্ট যেটা থাকে বা ভাগশেষ। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা এটা প্রথমে ভাগ দিয়ে দেখছি কত ভাগশেষ থাকে, সেটা দেখছি না। তাহলে এখানে আমরা ভাগ দিয়ে দেখব। আচ্ছা, এখানে আমরা ভাগ দিলাম। ভাগ দিলে এইখানে খেয়াল করো, আমি যদি দুইটা সংখ্যা নেই, একটা নিলাম 5 আর একটা নিলাম 10, এই 5 আর 10 এর গসাগু কত? 5 দুইবার যায়, দুইবার গেলে আমার ভাগ দিলে 2 আসে, অর্থাৎ ভাগশেষ আর এর মান কত পাইছে এখানে? 0। আর সমান সমান 0। যখন আর এর মানটা 0 হয়ে যাবে তখন আমরা গসাগুটা পেয়ে যাব। এটাই তো আমাদের সূত্র মূলত। আর এর মানটা যখন আমার 0 হবে তখন আমরা গসাগু পেয়ে যাব। এখন এই সেম কাজটা যদি আমরা ফ্লোচার্টে দেখাইতে চাই, তাহলে ফ্লোচার্টে দেখাইতে গেলে দেখো, এখানে আগে আমাদের ভাগ দিয়ে দেখতে হবে না? তাহলে এইখানে আমরা ভাগ করে দেখব, আর সমান সমান কি হবে, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করার পর এরপর আমার একটা কন্ডিশন দিয়ে দেখতে হবে যে এটা আসলে 0 হয়েছে কিনা। তাহলে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর এখন ধরো এটা 0 হয়েছে, যদি 0 হয় তাহলে গসাগু কোনটা? গসাগু তাহলে 5। গসাগু 5 মানে ছোট সংখ্যাটা, সহজ কথা। গসাগু কোনটা? ছোট সংখ্যাটা হচ্ছে গসাগু, এই তো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নিয়ে নিলাম যে এটার অ্যান্সার যদি ইএস হয় তাহলে আমরা এস এর মানটাকে জিসিডি হিসেবে প্রিন্ট করে দেব। এখন এস না বইলা আমরা এখানে এল কেন বললাম, এটারও একটা কারণ আছে। এল না বললে এখানে আসবে না রেজাল্টটা, অর্থাৎ ছোট সংখ্যাটাই হচ্ছে এখানে প্রকাশ করবে। আচ্ছা, দেখাচ্ছি। এখানে জিসিডি সমান সমান এস, এস এর মানটা হচ্ছে জিসিডি। এরপরে অ্যান্সার ইএস হইলে সেটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু অ্যান্সার যদি ইএস না হয় তখন আমরা কি করব? নো এর অপশনে যেতে হবে না তখন? জি স্যার। আচ্ছা, অ্যান্সার যদি না হয় তাহলে আমরা এই কাজটা করতে পারি। দেখো, আচ্ছা, ধরে নিলাম অ্যান্সার আমাদের ইয়েস হয় নাই, অ্যান্সার নো হইছে। নো যদি হয়, এখানে আমরা যেটা দেখেছিলাম, এলটাকে বানিয়ে দিয়েছি এস, যেমন এখানে 5 আর হচ্ছে আমরা যদি বলি 9, এই দুইটার গসাগু কত হবে? আচ্ছা, একবার যায় 5, হাতে থাকে
4। এখন এই 4 এর আবার ভাগ দিব কোনটা দিয়ে? 5 কে। 4 দিয়ে ভাগ দিব 5 কে। তাইলে দেখো আমরা এই r এর মান যেটা পাইছি এটারে বানাই দিছি s, আর আগে যেটা s ছিল সেই s টাকে বানিয়ে দিয়েছি l। এটা করছি না? জি স্যার। ছোট সংখ্যাটাকে বানিয়ে দিয়েছি বড় সংখ্যা, আর রিমাইন্ডারটাকে বানিয়ে দিয়েছি ছোট সংখ্যা। ছোট সংখ্যাটাকে বানাইছি বড় সংখ্যা, আর রিমাইন্ডারকে বানাইছি ছোট সংখ্যা। আচ্ছা, তাহলে ওখানেও আমরা সেটাই উল্লেখ করব। দেখো যে এখানে কি হবে, l সমান সমান s এর মানটা নিয়ে নেবে, অর্থাৎ s এর যে মান ছিল সেটাই হয়ে যাবে l এর মান, আর r এর যে মানটা ছিল যদি 0 না হয়, 0 হইলে তো আর নিচের দিকে নামবেই না, যদি 0 না হয় তাহলে s এর যে মানটা ছিল, r এর যে মানটা ছিল সেই r এর মানটা হয়ে যাবে s। এটা হওয়ার পর এই প্রোগ্রাম এখান থেকে ঘুরবে, অর্থাৎ এইখান থেকে যাইয়ে ঘুরে আবার এই কন্ডিশনটা চেক করবে, আবার ওইটাকে ভাগ দিবে প্রথম, মানে l কে আবার s দিয়ে ভাগ করবে, ভাগ করে আবার কন্ডিশন চেক করবে 0 হয় কিনা। যতক্ষণ না হবে ততক্ষণ এরকম ঘুরতে থাকবে। যেমন আমরা একটা প্রোগ্রাম দেখি, এখানে প্রোগ্রাম না সরি, আমরা একটা এখানে আরেকটা যদি অ্যালগরিদম দেখি তাইলে খেয়াল করবা, সরি কি বলি অ্যালগরিদম, প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখানে একটা নিলাম আমরা 5, আরেকটা সংখ্যাকে নিলাম 9। আচ্ছা, প্রথমবার যখন ভাগ দিলাম একবার যায়, এখানে হয় 5। আচ্ছা, থাকে কত? 4। এই 4 কে আবার ভাগ দিলাম, এখানে r এর মান কিন্তু 0 হয় নাই, ভাগ দিলে আবার দিলাম, এই যায় একবার, 4 একে 4। এইবার হাতে থাকে কত? 1। এই 1 কে আবার 1 দিয়ে আবার কারে ভাগ দিব? 4 কে ভাগ 4 এ ভাগ দেওয়ার পর এইবার 4 বার যায়, 4 একে 4, 4 একে 4। এইবার ভাগশেষ 0 হইছে, তার মানে এইখানেও যদি ভাগশেষ 0 না হইতো তাহলে আবার এরকম চলতে থাকতো না? যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষের মান 0 না হবে ততক্ষণ এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এই প্রক্রিয়াটা চলার নামটাই হচ্ছে লুপ। এই প্রক্রিয়া চলার নামটাই হচ্ছে লুপ। তাহলে আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত r এর মান 0 না হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা চলতে থাকবে যে এর ছোটটা বড় হয়ে যাবে, রিমাইন্ডারটা ছোট হয়ে যাবে, এরপরে আবার এই ভাগ দিবে যাইয়া, ভাগ দেওয়ার পরে মডুলাস 0 হয় কিনা দেখবে, যদি 0 না হয় আবার এটা চলতে থাকবে, আর যদি 0 হয়ে যায় তাহলে ছোট সংখ্যা যেটা ছিল সেই ছোট সংখ্যাটাকে প্রিন্ট করে দিবে। তাহলে সেম প্রোগ্রামটাকে যদি আমরা এখন সি প্রোগ্রামে করতে চাই তাহলে কিভাবে করব? খেয়াল করে, এখানে আমরা পুরো একটা ফ্লোচার্ট পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা সি প্রোগ্রামিং এ করতে চাই তাহলে কিভাবে করব? শুরুতে কি লিখতে হয়? include stipulated include একটা দেব include stipulated include conio.h। আচ্ছা, দিলাম। এরপরে মেইন, for name, এরপরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এর মাঝখানে তাইলে আমরা চলক নিয়েছি কয়টা? a নিয়েছি, b নিয়েছি, l নিয়েছি, s নিয়েছি, r নিয়েছি, টোটাল 5টা চলক নিয়েছি। প্রিন্টএফ, প্রিন্টএফ এ গিয়ে a এবং b এর মানটাকে আমরা ইনপুট করব নাকি? %d সরি এন্টার টু নাম্বার, দুইটা সংখ্যা ইনপুট করব। আচ্ছা, এরপরে স্ক্যানএফ, এখানে আমরা দেব %d আবার %d। এটা দ্বারা কারে নির্দেশ করতেছে? প্রথমটা a আর দ্বিতীয়টা হচ্ছে b দিলাম।
এখন মান ইনপুট করা যখন হয়ে গেছে, এখন আমরা দেখো ফ্লো চার্ট খেয়াল করি, আমরা মান ইনপুটের পরেই আমরা কন্ডিশন দিয়ে দেখছি না কোনটা বড় আর কোনটা ছোট। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কন্ডিশন দেব ইফ a গ্রেটার দ্যান b। এই কন্ডিশনটা যদি মানে তাহলে l এর মান হবে কত? এ। l এর মানটা হচ্ছে a আর মানে s এর মানটা হচ্ছে b, এই তো। জি আচ্ছা, এই কন্ডিশনটা যদি না মানে? স্যার, এল এর মান হবে তাহলে বি। l এর মান হবে b আর s এর মান হবে a। এই কন্ডিশনটুকু কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। কি লিমা, বুঝতে পারছো তো কন্ডিশনটা? আচ্ছা, এখন এই কন্ডিশন পাইলাম মানে বড় সংখ্যাও পাইয়ে গেলাম, ছোট সংখ্যাও পাইয়ে গেলাম। বড় সংখ্যা ছোট সংখ্যা পাওয়ার পর এখন আমরা যদি এটা হোয়াইল লুপের মাধ্যমে বা ডু হোয়াইল এর মাধ্যমে করি, আচ্ছা ডু হোয়াইল এর মাধ্যমে করি, ডু দিয়ে একটা কাজ করতে হবে। কি কাজ করবে? এল সমান সমান হয়ে যাবে এস, অর্থাৎ ছোট সংখ্যাটা হয়ে যাবে বড় সংখ্যা। আচ্ছা, আগে তো ভাগ দিতে হবে। আর সমান সমান বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা, এটা আগে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর যদি 0 না হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? এলটা হয়ে যাবে এস হ্যাঁ হ্যাঁ। আর এসটা হয়ে যাবে আর, নাকি? আচ্ছা, বড় সংখ্যাটা হয়ে যাবে, ছোট সংখ্যাটা হয়ে যাবে বড় সংখ্যা, আর এর মানটা হয়ে যাবে ছোট সংখ্যা। আচ্ছা, এখন এটা করার পর এটা কন্ডিশনটা কি? এইটা যে হবে কোন কন্ডিশনে? যখন আর নট ইকুয়াল 0, অর্থাৎ আর এর মানটা যখন 0 হবে না তখন এটা হবে না? ফ্লো চার্ট খেয়াল করো, আর এর মান যদি 0 হয় তাইলে তো ইয়েস, তাইলে কি এর নিচের একটু করা লাগবে? না স্যার। আর এর মান না হইলে তখন এটা করতে হবে। তাহলে আর এর মান না হওয়া মানে নট ইকুয়াল চিহ্নটা এইভাবে দিতে হয়, ইকুয়াল এর আগে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিতে হয়, ওটাকে বলে নট ইকুয়াল সি এর ভাষায়। আচ্ছা, আর যদি শর্তটা মানে তাইলে কি হবে? প্রিন্ট এফ, প্রিন্ট করে দেব। কার মান প্রিন্ট করব আমরা? মূলত প্রিন্টে ওইখানে ফ্লো চার্টে আমরা বলছি এস এর মান প্রিন্ট করব, তাই না? জিসিডি সমান সমান আমরা দিলাম %d বলতে কারে বোঝাইছে? এস কে বোঝানোর কথা। এখন এইখানে আমরা একটু খেয়াল করি ভালো কইরা, যদি আমরা এস লিখি, এস লিখলে আসলে কি এস এর মানটা নিবে না আর এর মানটা নিবে? আর এর মানটা নিবে। আর এর মানটা নিবে, কিন্তু এস এর মানটা নেওয়াইতে গেলে এখানে আমার কি লিখতে হবে? কারণ এস এর মানটা এখন কার কাছে চলে গেছে? এস এর মানটা চলে গেছে এল এর কাছে। এস এর মানটাই প্রিন্ট হবে, বাট সেটা চলে গেছে কার কাছে? এল এর কাছে চলে গেছে। এই জন্য আমার এখানে ইনপুট করতে হবে এল। এখানে কি ইনপুট করতে হবে? এল। ইনপুট না, সরি, এখানে আমার প্রিন্ট করতে হবে এল এর মানটা। এল এর মানটাই কিন্তু এস কে নির্দেশ করতেছে। আমি যদিও লিখছি এল, কিন্তু সে প্রিন্ট করবে কার মান? এস এর মান প্রিন্ট করবে। প্রিন্ট এস এর মান কেন করবে? কারণ যেটা ছোট ওইটাই তো এল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করব কি হিসেবে? জিসিডি অফ টু নাম্বার, এই নাম দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর এটাকে বিল্ড করলাম। কোথাও যেহেতু এরর মেসেজ দিচ্ছে না, দ্যাট মিন্স আমাদের প্রোগ্রাম ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন রান করতে পারি। রান কইরা দুইটা সংখ্যা দেই। ওইখানে যেমন আমরা পাইছিলাম 5 আর 9, এই 5 এবং 9 এর গসাগু কত হয়েছিল? এই যে দেখো, 5 এবং 9 এর গসাগু 1। আমরা যখন করছি তখনও 5 এবং 9 এর গসাগু 1 হয়েছিল।
আবার যদি খেয়াল করো আমরা দুইটা সংখ্যা দিলাম, একটা দিলাম হচ্ছে 15, আরেকটা দিলাম হচ্ছে 30। গসাগু কত? কে বলতে পারো? গসাগু কত হবে? 5। কেন 15 দিয়ে তো দুইটাকে ভাগ দেওয়া যায়। হ্যাঁ 15। তাহলে এখানে গসাগু হবে 15। তাহলে আমি ইন্টার পেলাম, ওই যে দেখো গসাগু 15 পাইছি। জি স্যার। আচ্ছা, আবার যদি আমি অন্য সংখ্যা দেই, এখানে দিলাম হচ্ছে 150 আর দিলাম 15, গসাগু কত হবে? 15। 15 হবে কিনা দেখে নেই। 15, 10, 15, 150। হ্যাঁ 15 দিয়ে তো 150 কে ভাগ দেওয়া যায়। 10 হবে 15 হবে না 15ই হবে। কেমনে 15 হবে খেয়াল করো, এই যে 15ই আসছে। এখানে কিভাবে 15 আসছে একবারে ডিরেক্ট খেয়াল করো। 15 হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা নিছি 15 আর এখানে নিছি হচ্ছে 150। 150 কে যদি 15 দিয়ে ভাগ দেই তাহলে রেজাল্ট আসে 10। 10 50-এ 10 15-তে 150। এখানে 150 যদি হয় আমরা ভাগশেষ 0 পাই। ভাগশেষ যখন 0 পাবো ভাজকটা তখন আমার গসাগু। তাহলে এখানে ভাজক কত? 15। দ্যাট মিন্স আমার গসাগু হচ্ছে 15। আচ্ছা, এরপরে যদি আমি এখানে আরেকটা সংখ্যা নিয়ে দেখি, এখানে আমি নিলাম হচ্ছে 110 আর নিলাম হচ্ছে 12। গসাগু কত হবে আমরাও জানি না, এন্টার দিয়ে দেখি কত আসে। 110-এ 2 অথবা 4 এরকম কিছু আসতে পারে। ওই যে দেখো গসাগু আসে 2। গসাগু আসে 2, অর্থাৎ 2 দিয়ে 110 কেও ভাগ দেওয়া যাবে, 12 কেও ভাগ দেওয়া যাবে। তাহলে পুরো প্রক্রিয়াটা বুঝছি কিনা? জি স্যার বুঝছি। বুঝছি, কিন্তু মাথায় থাকবে কিনা সেটা হচ্ছে ব্যাপার। জি স্যার। আচ্ছা, এখন মাথায় থাকার জন্য এই সেম জিনিসটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই বাদ। এখন আমরা এটা করব, তোমরা বলবা আর আমি সেই অনুসারে লিখবো। সর্বপ্রথম কি লিখতে হবে? স্টার্ট। স্টার্ট, অর্থাৎ প্রোগ্রাম স্টার্ট করতে হবে। কিছুই দেই না, গেছি করবো। আজব তো, কিছুই দেখা যায় না। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। তাহলে সংখ্যা দুইটাকে আমার ইনপুট করতে হবে না? আচ্ছা, সংখ্যা দুইটাকে যদি আমাদের ইনপুট করতে হয় তাহলে কি চিহ্ন নিতে হবে? এই চিহ্নটা। আর এটার আবার মাথাটা ধরে একটু বাঁকাই দিতে হবে। আচ্ছা দিলাম। এটার মধ্যে আমরা লিখি ইনপুট এ বি। আচ্ছা, এখন এই দুইটা সংখ্যা ইনপুট করার পর এর মধ্যে তো বড় সংখ্যা খুঁজে বের করতে হবে না, সেটাই এল হবে। জি স্যার। কন্ডিশন কি দিতে হবে? কন্ডিশন। কন্ডিশনের জন্য কি চিহ্ন দেয়? এ গ্রেটার দেন বি, মানে এই কন্ডিশনের জন্য রম্বস। রম্বস চিহ্ন। আচ্ছা, তাহলে এই দিলাম রম্বস চিহ্ন। এখন এটাকে আমরা দিব এ গ্রেটার দ্যান বি। আমি দাগগুলো দিতেছি না, দাগ ছাড়াই লিখতেছি, একটু বুঝে নিও। দাগগুলো শেষে অ্যাড করে দেবো। এখানে আমরা দিব এ
ক্যাপিটাল হয়ে গেছে a গ্রেটার দ্যান b। এই কন্ডিশনটা যদি স্যার মানে এটা তো আচ্ছা স্যার এই এটা তো আসলে ই হয় বর্গ। বর্গ না রম্বস হয়। বর্গ বললে তো ওইভাবে থাকতো না, বর্গ হলে এইভাবে হইতো মানে স্যার এই 90 ডিগ্রি কোণ। হ্যাঁ 90 ডিগ্রি কোণ স্যার এটা যদি সমকোণে আছে। রম্বসের তো রম্বস। কেন রম্বস আর এটা অনেকটা রম্বসের মতো হয়, কিন্তু রম্বস হয় না, বর্গ হয়ে যায়। এটাও ঠিক আছে তোমার কথা, রম্বস হইতে গেলে ব্যাপারটা এরকম হওয়া লাগতো। এটা হচ্ছে রম্বস, তাই না? জি স্যার। আচ্ছা যাক, ওটা বর্গ রম্বস, যাই হোক সমস্যা নাই। বর্গটার একটু ঘুরাই দিছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা এই কন্ডিশন দেওয়ার পর এই কন্ডিশনটা যদি মানে, তাইলে আমরা কোনটা মানে এল এর মান কোনটা নিব আর এস এর মান কোনটা নিব? মানে তো তাহলে এল এর মান এ হবে আর এস এর মান বি হবে। যদি কন্ডিশন মানে তাহলে এল এর মান হবে এ আর এস এর মান হবে বি। তাহলে এখানে আমরা একটা ঘর দিয়ে সেটা আমরা লিখে দিতে পারি যে কন্ডিশন যদি মানে, লহমা ইসলামকে আসো, L equal to A আর S equal to B, এটা নিলাম। আর যদি না মানে তাহলে এটার উল্টো হয়ে যাবে, তাই না? মানে এল ইকুয়াল টু বি আর এস ইকুয়াল টু এ। না মানলে এটা পুরাই উল্টা হয়ে যাবে। পুরো উল্টে হয়ে গেলে এটা এদিকে দিয়ে দিই। আচ্ছা তখন এটা L হবে হচ্ছে B আর S হবে হচ্ছে এ এ হবে এটা হবে A। আচ্ছা ইয়েস নোটে লিখে দিই, এটা ইয়েস হইলে আর এই পাশে আছে একটা নো হইলে। আমি কিন্তু এটা দুইবার করাইতেছি, তারপর বাসায় তোমরা অবশ্যই খাতায় করবা, তা না হলে কিন্তু ভুলে যাবা। ইয়েস এবং নো এটা দিলাম। এখন আমরা এই জিনিসটাকে কানেক্টর দিয়ে কানেক্ট করে নেই আগে। সেটাকে কানেক্টর দিয়ে কানেক্ট করে নিলাম। এখন আমরা এল এর মানও পাইয়ে গেছি, এস এর মানও পাইয়ে গেছি। তাইলে এখন আমরা করব কি? আর এর মান বের করব নাকি? হ্যাঁ। এখন আমরা এখানে মূলত এল কে এস দ্বারা ভাগ করব, তাইলে আমরা আর এর মান পেয়ে যাব। অর্থাৎ আর সমান সমান এল মডিউলাস এস। এই পার্সেন্টেজ দ্বারা কি নির্দেশ করে? ভাগ না, কিন্তু পার্সেন্টেজ দ্বারা নির্দেশ করে কি? ভাগশেষ। এই পার্সেন্টেজ চিহ্নটার মানে হচ্ছে এল কে এস দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এই পার্সেন্টেজ চিহ্নটা দেওয়ার মানে হচ্ছে সেটা যে আমরা এল কে এস দিয়ে ভাগ করব, ভাগ করলে অবশিষ্ট কত আছে সেই অবশিষ্টটার জন্য এই পার্সেন্টেজ দেয়। যদি আমরা ভাগ করতাম তাইলে তো ভাগ এই স্ল্যাশ মার্ক দিতাম, এরকম এই স্ল্যাশ দিলে ভাগ হয় না। আমরা এখানে মডিউলাস করেছি, মূলত মডিউলাস মানে ভাগশেষ। আচ্ছা ভাগশেষটা করার পর এখন চেক করে দেখবো যে ভাগশেষটার মান 0 হয়েছে কিনা। এখন আমরা এখানে কন্ডিশন দিয়ে চেক করব যে ভাগশেষের মান 0 হয়েছে কিনা। আর ইকুয়াল 0। আচ্ছা এটা যদি ইএস হয় তাহলে কি হবে? তাহলে তো প্রিন্ট এস এর যে মান আছে সেই এস এর মানটাকে আমরা প্রিন্ট করে দিতে পারবো নাকি? হ্যাঁ। প্রিন্ট জিসিডি সমান সমান কত হবে? এস। এস বলতে কিন্তু ওই শেষে ওই এলটাকেই নির্দেশ করে মূলত, সেটা তো আমরা দেখাইছি যে এস বলতে আসলে এলকেই বোঝায় ওইখানে, কারণ এস এর মানটাই তেল হয়ে যায় পরে। আচ্ছা দিলাম। তাহলে এটা প্রিন্ট করার পরে প্রোগ্রাম শেষ। আচ্ছা প্রিন্টের চিহ্ন এটা না, প্রিন্টের চিহ্ন হচ্ছে এটা। এরপরে আমরা প্রোগ্রাম শেষ করে দিতে পারি। এখন সব সময় যে ইএস হবে এমন কোনো কথা আছে? আমরা তো ইএস দিয়ে কইরা দিলাম, এখন এটার মান ইএস তো নাও হইতে পারে।
অর্থাৎ 0 তো নাও হইতে পারে। 0 না হইলে কি হবে সেটাও আমার বলে দিতে হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা যাব যে ইয়েস হয় নাই, ধরো মনের ভুলে আমরা দিছি ইয়েস, আসলে ইয়েস হয় নাই। যদি আসলে ইয়েস না হয় সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে সেটা এখন আমরা দেখব এখানে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম এটার রেজাল্ট হচ্ছে নো। যদি রেজাল্ট নো হয় তাহলে মানটাকে কনভার্ট করতে হবে। মানটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে। কনভার্ট করে কোনটা কোনটায় নেবা? এল এস কে নেব, এস কে নেব এল এর মধ্যে। আর এস কে নেব আর এস কে নেব এল আর এর ভিতরে। আর কে নেব এস এর ভিতরে, এস কে আর এর ভিতরে না, আর কে এস এর ভিতরে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এল সমান সমান এস আর এস সমান সমান এস সমান সমান আর, সমান সমান আর, অর্থাৎ এস কে নিয়ে নিছি এল এর ভিতর আর আর কে নিয়ে নিছি এস এর ভিতর। এটা নেওয়ার পর আমার এটা আবার ঘুরে কোন জায়গায় নিয়ে আসতে হবে? আবার ভাগ দিতে হবে না আয়েশা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আইনা আমার আবার এটাকে ভাগ দিতে হবে। তাহলে এখান থেকে এই ভাগের বরাবর নিয়ে আসলাম। এই ভাগের বরাবর নিয়ে এখন আবার সে ভাগ করবে। ভাগ করার পর আবার সে চেক করবে যে 0 হয় কিনা। যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ সেই রকমের নিতে থাকবে আর ভাগ করতে থাকবে। ভাগ করতে করতে একটা পর্যায়ে যেয়ে দেখবে যে তার কাঙ্ক্ষিত মান 0 পাইয়া গেছে। যখন সে 0 পাইয়া যাবে তখন কি করবে? তখন এই এস এর যে মানটা ছিল সেই এস এর মানটাকে সে গসাগু হিসেবে প্রিন্ট করে দেবে, নাকি? এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছি এবং এইটা কি আমরা ওইখানে প্রোগ্রামের মধ্যে সাজাইছি। এই সেম জিনিসটা কি আমরা ওইখানে কি করেছি? প্রোগ্রামের মধ্যে সাজাইছি। এইখানে যেহেতু নো তে কন্ডিশন মানছে, এই জন্য সি প্রোগ্রামে নো কন্ডিশন দেওয়ার জন্য এরকমের একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হয়। নট ইকুয়াল 0 আমরা বলি না কথায় বলার সময়, নট ইকুয়াল 0, অথবা আমরা লেখার সময় এটা লিখি প্রায় সময় নট ইকুয়াল লেখার সময় আমরা এইভাবে লিখি, এই যে ইকুয়াল সাইন দেই, ইকুয়াল সাইন দিয়ে এটাকে কাইটা দেই। এটা তো প্রোগ্রামে করলে হবে না, না? প্রোগ্রামে ওই সাইনটা দেওয়াই যায় না, আর এটা প্রোগ্রামে দেওয়া যাবে না। প্রোগ্রামে এইজন্যই তোমার নট ইকুয়াল দিতে গেলে ইকুয়ালের আগে আশ্চর্যবোধক চিহ্নটা দিতে হবে। সি প্রোগ্রামিং এর মধ্যে নট ইকুয়াল মানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, ইকুয়াল চিহ্নের আগে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হয়। এখন আবার এখান থেকে দেখো, আমরা প্রোগ্রাম শুরু করলাম, ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কোনিও, মেইন, এই দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু এই সেকেন্ড ব্র্যাকেট থেকে। এরপরে এই সি প্রোগ্রামের ক্ষেত্রে টোটাল কয়টা চলক সেই চলকগুলা নিয়ে নিতে হয়। এটার মধ্যে আমরা কয়টা চলক নিয়েছি? 5টা। এই জন্য আমরা এখানে 5টা চলক বলে দিয়েছি, এ বি এল এস, আর একটা হচ্ছে আর রিমাইন্ডার। এরপরে আমরা ইনপুট করেছি এন্টার টু নাম্বার, পার্সেন্টেজ ডি এ বি। এরপর এইখানে যে আমরা কন্ডিশন দিয়েছিলাম না ইয়েস নো, এই কন্ডিশনটা আমরা কিসের মাধ্যমে দিয়েছি? এটা কি এক জিনিস বারবার হয়েছে না এক জিনিস একবারই হয়েছে? এখানে তো একবারই হয়েছে। এক জিনিস যদি একবারই হয় সেই ক্ষেত্রে ইফ কন্ডিশন, আর একই জিনিস যদি বারবার ঘুরাইয়া করা লাগে তাহলে সেই ক্ষেত্রে লুপ কন্ডিশন। লুপ কন্ডিশন। এখন লুপটা তো ফর দিয়ে করা যায়, ওয়াইল দিয়ে করা যায়, ডু হোয়াইল দিয়ে করা যায়, আমরা যা দিয়ে করি। তাহলে এখানে আমরা ইফ কন্ডিশন দিয়ে দেখাই দিয়েছি যে ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি থেকে বড় হয় তাহলে এটা চলে যাবে এল এর মধ্যে আর বিটা চলে যাবে এস এর মধ্যে, আর যদি না হয় তাহলে উল্টাটা। এখন প্রোগ্রাম বুঝে নেবে কখন কোনটা হবে। এরপরে আমরা কি কাজ করতে বলছি? আর কে আর সমান সমান দিছি কি এল কে এস দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা পাবো সেই ভাগশেষের মানটা হচ্ছে আর। এই ভাগশেষের মানটা পাওয়ার পরে এই ভদ্রলোক কি করবে? এটাকে চেক করে দেখবে যে আর এর মানটা 0 হয়েছে কিনা। ঠিক আছে, যদি 0 হয় তাইলেও ভালো,
জিরো হইলেও এই কাজগুলা সে কইরা তারপর প্রিন্ট করবে, আর জিরো না হইলেও এই কাজগুলা সে কইরা প্রিন্ট করবে। তাহলে এল এর মান, এস এর মানটাকে সে কোনটার মধ্যে নিয়ে গেছে? এল এর ভিতর। এল এর ভিতর। আর আর এর মানটা নিচে কার ভিতর? এস এর ভিতর। এক্স এর ভিতর। আচ্ছা, এইটা নেওয়ার পর এখানে চেক করছে, যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ এই কাজগুলা সে করবে। নট ইকুয়াল জিরো মানে কি? যতক্ষণ জিরো না হবে ততক্ষণ সেই প্রসেসটা চালায় যাবে, যে ছোটটা দিয়ে বড়টারে ভাগ দিবে, আবার বড়টা ছোটটা বড়টার মধ্যে যাবে, আর রিমাইন্ডারটা ছোটটার মধ্যে যাবে। এটা কন্টিনিউ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত জিরো না হবে রেজাল্ট। এই জিরো যখনই সে পেয়ে যাবে তখন সে এল এর মানটাকে প্রিন্ট করবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এইখানে লিখছেন এস এর মান, তাহলে এই সি প্রোগ্রামিং এর মধ্যে এল এর মান কেন লিখছেন? এখানে সি প্রোগ্রামিং এ এল এর মানটা কেন লিখেছি? এখানে যে এল লিখেছি তার কারণ এসটাই কিন্তু কার কাছে চলে আসছে, এই যে আমি তীর দিয়ে দেখাই দিচ্ছি, এসটাই এল এর ভিতর আছে। তার মানে এল বলতে বড়টাকে বোঝায় নাই, এল বলতে কোনটাকে বোঝাইছে? এল বলতে ছোট সংখ্যাটাকে বোঝাইছে, সেই ছোট সংখ্যাটাই প্রিন্ট হবে। যেমন এটা আরো আমরা একটু ক্লিয়ারলি দেখতে পারি, যদি আমাদের ভাগশেষ বা ভাগ করা নাও লাগে, তারপরও দেখো আমাদের ধরো ভাগ করা লাগে না, এই প্রোগ্রামটাকে রান করি। রান করার পর আমরা দুইটা সংখ্যা নিলাম, একটা নিলাম 12 আর একটা নিলাম হচ্ছে আরেকটা নিলাম 6। 12 আর 6 এর গসাগু কত? 6। 12 আর 6 এর গসাগু হচ্ছে 6। তার মানে একবারই শুধু, এটা আর কন্ডিশন ঘোরা লাগে নাই, প্রথমবারই সে রেজাল্ট পাইয়ে গেছে। রেজাল্ট পাইয়ে গেলে এন্টার দেয়, দেখো সে কিন্তু ছোটটাই নিতেছে। এখানে কি বড়টা নিতেছে? না, আচ্ছা, নিতেছে না। এখন এইখানে যদি আমরা এই কাজটা দুইটা সংখ্যা পাশাপাশি দেই, যেমন একটা সংখ্যাকে দিলাম ধরো 18 আর একটা সংখ্যা দিলাম 16, এই 16 আর 16 না 17 দেই। 16 আর 17 গসাগু কত হবে জানো? 18 আর 17। 18 আর 17, সরি, এটার গসাগু কত? 1। 1। আচ্ছা, এখানে একেবারে বেশি সহজ হয়ে গেছে। 16 আর 18 আর এটা দিলাম 5। 18 আর 5 এর গসাগু কত? 1। তাও 1। এখন দেখি ওর যতবার দরকার অতবারও ভাগ দিতে থাকবে, ভাগ দিতে দিতে শেষ পর্যন্ত আমার রেজাল্ট কিন্তু একই রিটার্ন করতেছে। আমার রিটার্ন রেজাল্টে দেখো এখানে একই দেখাইতেছে। সে কয়বার করা লাগছে এইখানে উল্লেখ করছে, প্রসেস রিটার্ন হয়েছে কয়বার? 7 বার। এখানে প্রসেস রিটার্ন খেয়াল করো, কতবার রিটার্ন করা লাগছে? 7 বার। প্রসেস রিটার্ন করছে 7 বার। মানে এটা কি প্রত্যেকবারই 7 আসে? দেখি তো। আচ্ছা, অন্য একটা সংখ্যা যদি নেই, 8 আর হচ্ছে 28। 8 আর 28, এবার কিন্তু আগে বড় ছোটটা দিয়েছি পরে বড়টা দিয়েছি। আচ্ছা, এটার গসাগু হবে 4 সম্ভবত। তাক দিয়ে দেখি 4 না, ওইটা প্রত্যেকবারই 7 দেখায়। তাহলে এখানে দেখো আমরা গসাগু 7 মানে 4 পেয়ে গেছি। তাহলে গসাগুর ব্যাপারটা ক্লিয়ার?